নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। বই থেকে সিনেমা এই সিরিজের আরও একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। এই পর্বে আজকে প্রথমেই যে বইটির কথা বলবো সেটা হলো একটা ছোট গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প। গল্পটির নাম হচ্ছে অগ্রদানী। এই অগ্রদানী ব্যাপারটা হচ্ছে যখন কোনো মানুষ মারা যায় এবং হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী যখন তার পারলৌকিক কাজকর্ম করা হয় তখন একটা পিণ্ড দান করা হয়। ওই মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে সেই খাবারটা দেয়া হয়, পিণ্ডটা দান করা হয়। পারলৌকিক কাজকর্মের শেষে কোনো পাখি বা পশুকে সেটা খাওয়ানো হয় এবং তারাই সেটা গ্রহণ করে। কিন্তু অনেকদিন আগে একরকম ব্রাহ্মণ ছিলেন, মানে যে সমস্ত ব্রাহ্মণরা অগ্রদানী ব্রাহ্মণ নামে পরিচিত ছিলেন, এবং সেই অগ্রদানী ব্রাহ্মণরা সেই পিণ্ডটা গ্রহণ করতেন, অর্থাৎ খেতেন। এই অগ্রদানী ব্রাহ্মণদেরকে কিন্তু মানে সমাজে একটু নিচু চোখেই দেখা হতো, মানে সেজন্য সমস্ত ব্রাহ্মণরা কিন্তু অগ্রদানী ব্রাহ্মণ হতে চাইতেন না। সেজন্য অগ্রদানী ব্রাহ্মণ পাওয়া একসময় খুবই দুষ্কর ছিল। এরকম একজন অগ্রদানী ব্রাহ্মণকে নিয়ে কিন্তু এই গল্পটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা অগ্রদানী। মানে যদিও সেই ব্রাহ্মণ কিন্তু প্রথমে অগ্রদানী ছিল না, পরবর্তীকালে তিনি হতে বাধ্য হয়েছেন। যাই হোক, সেটার কথা আমি বলছি, গল্পটাতে আসি এবারে। এই গল্পটা হচ্ছে একজন ব্রাহ্মণকে নিয়ে। সে ব্রাহ্মণের নাম হচ্ছে পূর্ণ চক্রবর্তী। এই পূর্ণ চক্রবর্তী অত্যন্ত গরিব একজন ব্রাহ্মণ। সামান্য কিছু কাজকর্ম করে তার দিন চলে, অথচ তার বাড়িতে তার স্ত্রী রয়েছে এবং একাধিক সন্তান রয়েছে। এ পাশে গ্রামের যে জমিদার, সেই জমিদারের স্ত্রীর যখন সন্তান হয়, সেই সন্তান 24 ঘন্টা পেরোতে না পেরোতেই মারা যায়। এইভাবে জমিদারের বহু সন্তান এর আগে মারা গেছে। সেজন্য জমিদারের স্ত্রীর ইচ্ছে যে তার আতুর ঘরের দরজার বাইরে একজন সৎ ব্রাহ্মণকে শুয়ে থাকতে হবে, এবং সেই সৎ ব্রাহ্মণকে পেরিয়ে যমরাজ কিছুতেই আসতে পারবে না তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য সেই রকম ব্রাহ্মণ হিসেবে এই পূর্ণ চক্রবর্তীকেই কিন্তু সিলেকশন করা হয়েছে, এবং এই কাজের জন্য পূর্ণ চক্রবর্তীকে জমিদারবাবু কিছু নিষ্কর জমি দান করবেন বলে বলেছেন। এছাড়াও তাকে কিছু টাকা পয়সাও দেওয়া হবে, এবং সেই জন্য পূর্ণ চক্রবর্তী রাজি হয়ে যায়। এবার ওই মানে আতুর ঘরের দরজার বাইরে পূর্ণ চক্রবর্তী শুয়ে ছিলেন, পাহারা দিচ্ছিলেন যাতে সেই সন্তানকে যমরাজ নিয়ে যেতে না পারে। তো সেটা কি তিনি সাকসেস হয়েছেন, যে সন্তান কি মারা যায়নি, সন্তান কি বেঁচে গেছিল, সেটা আমি এখানে আর বলছি না, সেটা গল্পটা পড়লে আপনারা জানতে পারবেন। পরে এরকমভাবে দিন যাচ্ছিল। পরবর্তীকালে অনেক দিন পরে যখন জমিদারের স্ত্রী মারা যান, তখন জমিদারের স্ত্রীর আত্মার শান্তির জন্য যে সমস্ত পারলৌকিক কাজকর্ম করা হয়, সেখানে অগ্রদানী ব্রাহ্মণ হিসাবে পূর্ণ চক্রবর্তীকে সিলেকশন করা হয়। তো কিছুতেই প্রথমে পূর্ণ চক্রবর্তী রাজি হচ্ছিলেন না, কিন্তু তাকে ওই যথারীতি কিছু লোভ দেখিয়ে, টাকা পয়সা এইসবের লোভ দেখিয়ে তাকে রাজি করানো হয়। যেহেতু মানে অত্যন্ত গরিব একজন ব্রাহ্মণ, সেজন্য তিনি রাজিও হয়ে যান। এবং পরবর্তীকালে যখন তার নিজের সন্তান মারা যায়, মানে পূর্ণ চক্রবর্তীর নিজের সন্তান যখন মারা যায়, তার ছেলে, তখনও তাকে জোর করে অগ্রদানী ব্রাহ্মণ হতে হয়। মানে তার নিজের ছেলের পিণ্ড তাকে খেতে হয়। মানে এইটাই হচ্ছে মেন গল্পটা। খুবই মর্মান্তিক একটা ঘটনা। এই গল্পটাকে নিয়ে 1983 সালে একটা বাংলা সিনেমা তৈরি হয়েছিল। সিনেমাটার নামও ছিল কিন্তু অগ্রদানী, এবং সিনেমার পরিচালক ছিলেন পলাশ ব্যানার্জি। আর এই সিনেমাতে ওই পূর্ণ চক্রবর্তী, মানে ওই যে ব্রাহ্মণ, ওই চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন সুমিত্রা মুখার্জি, এবং তাদের ছেলের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর যে জমিদারের কথা বললাম, সেই জমিদারের চরিত্রে অভিনয় করেছেন অনিল চ্যাটার্জি, এবং জমিদারের স্ত্রী হয়েছেন সন্ধ্যা রায়। আর জমিদারের এক পিসি ছিলেন, সেই পিসির চরিত্রে অভিনয় করেছেন ছায়াদেবী। এবং ওই যে পূর্ণ চক্রবর্তীর যে চরিত্রটা, সেটা মানে আপাতভাবে কিন্তু খুব একটা মজার চরিত্র। মানে পূর্ণ চক্রবর্তী খেতে খুব ভালোবাসে, মানে বিভিন্ন অনুষ্ঠানে একদম সবার সাথে কম্পিটিশান দিয়ে খাবার খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, মানে আগেকার দিনে এরকম ধরনের
ব্যাপার খুব হতো, কোনো অনুষ্ঠান বাড়িতে সবাই কম্পিটিশান দিয়ে খাবার খেত, সেই জিনিসগুলো বা খাওয়ার দৃশ্যগুলো বেশ মজারই লাগছিল সিনেমাটা। কিন্তু আসলে কিন্তু ঘটনাটা খুবই মর্মান্তিক। যেটা বললাম যে ওই শেষ দৃশ্যে পূর্ণ চক্রবর্তীকে তার ছেলে মানে ওই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মারা যাওয়ার পর তার মানে পিণ্ডটা তাকে খেতে হচ্ছে পূর্ণ চক্রবর্তীকে। সেটা যে মানে কি সাংঘাতিক একটা দৃশ্য, মানে কি মর্মস্পর্শী, সেটা তো আমি বলে বোঝাতে পারবো না। সেটা যারা দেখবেন সিনেমাটা তারা দেখলে বুঝতে পারবেন। সিনেমাটা ভীষণ ভালো, গল্পটা তো খুবই সুন্দর, গল্পটার থেকে সিনেমাটা করা হয়েছে। আর ওই সিনেমাটার জন্য সিনেমাতে কিছু কিছু জিনিস একটু বাড়ানো হয়েছে, মানে মেন গল্পটা একই রাখা হয়েছে, কিছু কিছু জিনিস একটু বাড়ানো হয়েছে সিনেমার প্রয়োজনে। তো বেশ ভালো একটা সিনেমা। আর মানে এই গল্পটা তো আমি বললাম, কিন্তু গল্পের যে মেন টুইস্টটা, সেই মেন টুইস্টটা কিন্তু আমি বলিনি, কারণ পুরোটাই যদি আমি বলে দিই তাহলে কিন্তু গল্পটা পড়া বা সিনেমাটা দেখার মজা থাকবে না। সেজন্য মেন টুইস্টটা কিন্তু আমি বলিনি, সেটা কিন্তু আপনারা গল্পটা পড়লে বা সিনেমাটা দেখলে জানতে পারবেন। তো এই সিনেমাটা আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন, আর গল্পটা কিন্তু অবশ্যই পড়ে নিতে পারেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অগ্রদানী, সিনেমাটার নামও অগ্রদানী। ভীষণ সুন্দর অভিনয়, প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছেন। আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয়ের কথা তো মানে বলার কিছু নেই, ভীষণ ভালো মানে অভিনয়। ওই যে পূর্ণ চক্রবর্তীর ওই প্রথমের দিকে মজার চরিত্রগুলো, পরের দিকে গিয়ে ওই যে মর্মস্পর্শী যে ঘটনাটার কথা বললাম, শেষের অংশটা মানে শেষের দৃশ্যটা মানে আপনাকে চোখ থেকে জল ফেলতে বাধ্য করবে, এরকম একটা দৃশ্য রয়েছে। তো আপনারা চাইলে সিনেমাটা দেখে নিতে পারেন। এরপরে যে বইটার কথা আমি বলবো সেটা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গয়নার বাক্স। এই বইটা, এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। বইটার বর্তমান দাম হচ্ছে 300 টাকা। বইটার মোট পাতার সংখ্যা হচ্ছে 87। এই গল্পটাকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে, সিনেমাটার কথায় পরে আসছি, আগে এই বইটার গল্পটার কথা বলে নিই। এখানে একটা জমিদার পরিবারকে নিয়ে কাহিনীটা হয়েছে। জমিদার বলতে বাংলাদেশে যখন তারা থাকতো তাদের সেখানে অনেক জমি জমা ছিল, তো সেই জন্য তারা এখনও তাদের নিজেদেরকে জমিদার বলেই পরিচয় দেয় এবং সেই রকম জমিদারি ঠাটবাটেই তারা চলাফেরা করে। কিন্তু এখন তাদের অবস্থা সেরকম খুব একটা ভালো না, যদিও তাদের বাড়িটা রয়েছে বড় বাড়ি, কিন্তু এখন তাদের অবস্থা পড়তির দিকে। এখন তাদের জমি জমা, বাড়ির সোনা গয়না বা বাড়ির মানে জিনিসপত্র বেচেই তাদের দিন চলে, মানে এইরকমই একটা অবস্থায় দাঁড়িয়েছে। আর এরকম অবস্থার মধ্যে এই বাড়ির যে পুরুষরা, সেই পুরুষরা কিন্তু অত্যন্ত অলস। তারা সারাদিন খেয়ে বসে ঘুমিয়ে মাছ ধরে তবলা বাজিয়ে মানে এই সব করেই তারা দিন কাটায়। আর তার মধ্যে প্রত্যেক পুরুষেরই বাইরে একজন করে রক্ষিতা রয়েছে, মানে তারা ইচ্ছে মতো টাকা পয়সা খরচ করে, কিন্তু রোজগারের কোনো ব্যাপার তাদের মধ্যে নেই। তো এই বাড়ির ছোট ছেলে চকর মিত্র, তার সাথে বিয়ে হয় সোমলতা নামে একটি মেয়ের। সোমলতা বিয়ে হয়ে আসার পর সে দেখতে পায় যে তিনতলার ঘরে একজন পিসি শাশুড়ি থাকেন। সেই পিসিমা হচ্ছেন বাল বিধবা। ছোটোবেলাতেই তিনি বিধবা হয়েছিলেন এবং তারপর থেকে তিনি এই বাড়িতেই থাকেন এবং তিনি রীতিমতো একজন দাপুটে মহিলা, মানে তার দাপটেই পুরো বাড়ি চলে, সবাই তার ভয়ে তটস্থ হয়ে থাকে। এই বাড়িতে তার এত দাপটের কারণ হচ্ছে তার গয়নার বাক্স, কারণ এমনিতেই বাল বিধবাদের খুব একটা সম্মান সমাজে করা হতো না, তাদেরকে মানে একভাবে মানে আবর্জনার মতোই বাড়িতে ফেলে রাখা হতো। কিন্তু এই পিসিমাকে এতটা সম্মান দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে তার গয়নার বাক্স। তার যে গয়নার বাক্সটা ছিল, সেই গয়নার বাক্সতে কয়েকশো ভরি গয়না ছিল এবং সেই গয়নার প্রতি প্রত্যেকেরই লোভ ছিল এবং সবাই শুধুমাত্র ওই গয়নাটা নেওয়ার জন্যই পিসিমার কথা শুনে চলতো বা পিসিমাকে কিছুটা সমীহ করে চলতো সবাই। সোমলতার বিয়ে হওয়ার কিছুদিন পরে সেই পিসিমা মারা যান এবং মারা যাওয়ার পরে তিনি তার সেই গয়নার বাক্সটি সোমলতাকে দিয়ে যান। আপনি ঠিকই শুনছেন, মারা যাওয়ার পরেই পিসিমা কিন্তু গয়নাটা সোমলতাকে দিয়েছেন এবং সেটা কিন্তু কোনো উইল করে বা এমনি না, মারা যাওয়ার পরে ভূত হয়ে এসে তিনি সোমলতাকে সেই গয়নার বাক্সটি দিয়েছেন। এবং গয়নার বাক্সটা কিন্তু সোমলতাকে পুরোপুরি দিয়ে দেননি, মানে এরকম নয় যে গয়নার বাক্সটা সোমলতাকে পুরোপুরি দিয়ে দিচ্ছে, ইচ্ছে মতো সোমলতা সেখান থেকে গয়না নিয়ে ব্যবহার করতে পারবে, সেরকম কিন্তু নয়। গয়নার বাক্সটা তাকে রাখতে দেওয়া হয়, পিসিমা তাকে রাখতে দিয়েছেন এবং তাকে রীতিমতো হুমকি দিয়েছেন যে একটা গয়নাও যেন সেই বাক্স থেকে এদিক ওদিক না হয়, তাহলে কিন্তু তিনি মানে অনর্থ বাঁধাবেন, ভূত হয়ে এসে সোমলতাকে
মানে রীতিমতো শাস্তি দেবেন সেই হুমকিও কিন্তু তিনি দিয়ে গেছেন। এবং সেটা মানে শুধু যে একবার তিনি সেটা দিয়েছেন তা নয়, তিনি কিছুদিন পরেই ভূত হয়ে এসে সোমলতাকে দেখা দেয়। বাড়িতে আর কেউ তাকে দেখতে পায় না, শুধুমাত্র সোমলতাই তাকে দেখতে পায়, কারণ যেহেতু সোমলতার কাছে সেই গয়নার বাক্সটা রয়েছে। মাঝে মাঝে এসে তিনি সোমলতাকে হুমকি দিয়ে যান, তার গয়নার সমস্ত হিসেব নিয়ে যান। এইভাবে কিছুদিন চলতে চলতে সোমলতার সাথে পিসিমার বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। নানা রকম সুখ দুঃখের গল্প বলেন পিসিমা সোমলতাকে এসে, আবার মাঝে মাঝে হুমকিও দিয়ে যান, গালাগালিও করেন, সব কিছুই করেন। এবং পরবর্তীকালে সোমলতা তার স্বামী চকর মিত্রকে রাজি করায় একটা দোকান দেওয়ার জন্য, শাড়ির দোকান দেওয়ার জন্য। প্রথমে শ্বশুরবাড়িতে একটু আপত্তি ছিল, শ্বশুর এবং ভাসুর প্রত্যেকের একটু আপত্তি ছিল, কারণ এই বাড়ির ছেলেরা কেউ কাজকর্ম করে না, সে কিনা ব্যবসা করবে, এরকম একটা আপত্তি প্রথমে ছিল। কিন্তু মানে রীতিমতো জোর করেই দোকানটা শুরু করে সোমলতা। এবং যখন মানে দোকানটা খুব ভালো রকম দাঁড়িয়ে যায়, এবং এটার পুরোটা কৃতিত্বই হচ্ছে কিন্তু সোমলতার, সে দোকানটাকে খুব ভালোভাবে দাঁড় করিয়ে দেয় এবং তাদের যে জমিদারির যে আগের যে অবস্থা সেটা আবার ফিরে আসে। এবং তখন কিন্তু শ্বশুরবাড়ির সবাই কিন্তু ওর ওপর মানে খুশি হয় আর কি। এইভাবে ওদের দিন চলছিল, খুব ভালোভাবেই সব কিছু আবার আগের মতো ঠিকঠাক হয়ে গেছিলো। এবং পরবর্তীকালে সোমলতার একটি মেয়ে হয়, এবং সেই মেয়েটি বাড়ির প্রত্যেকেই ধরে নেয় যে ওই মেয়েটি কিন্তু ওই পিসিমা মেয়ে হয়ে ফিরে এসেছেন, সোমলতার মেয়ে হয়ে ফিরে এসেছেন। এবং মানে পিসিমার চেহারার সাথে সোমলতার মেয়ের যে বাচ্চাটা তার নাম হচ্ছে বসন, কারণ বসন্তকালে সে জন্মগ্রহণ করেছে বলে তার নাম রাখা হয়েছে বসন। সেই বসনের সাথে ওই পিসির মানে চেহারারও নাকি অনেক মিল আছে, সবাই ধরেই নিয়েছে যে পিসিমা ফিরে এসেছেন। তারপর সেই বসন যখন বড় হয়ে যায় তখন এই পিসিমার গয়নার বাক্সটা তাকে দিয়ে দেওয়া হয়। এই ছিল এই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই যে গয়নার বাক্স যে বইটা, এই বইয়ের গল্প। এই গল্পটা নিয়ে কিন্তু 2013 সালে সিনেমা হয়েছে, সিনেমাটার নামও কিন্তু গয়নার বাক্স। সিনেমার পরিচালিকা হচ্ছেন অপর্ণা সেন। এবং এই যে সোমলতা মানে যে মেন চরিত্র, এই গল্পের যে মেন চরিত্র সোমলতা নামের যে মেয়েটা, সেই চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা সেন শর্মা। আর ওই পিসিমার চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী চ্যাটার্জি। আর মানে পিসিমার যে কম বয়সের যে চরিত্রটা, ইয়াং এজ যেটা, সেই সময় চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী। আর ওই সোমলতার মেয়ে যখন বড় হয়ে যায় মানে ওই বসনের চরিত্রে, সেই চরিত্রেও কিন্তু শ্রাবন্তী অভিনয় করেছেন। এছাড়া সোমলতার মানে স্বামী চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। যদিও ওখানে শাশ্বতর চরিত্রটার নাম কিন্তু সিনেমাতে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, চকর মিত্র ছিল গল্পে নাম, সিনেমাতে তার নাম দেওয়া হয়েছিল চন্দন। আর চন্দনের বাবার চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, আর মায়ের চরিত্রে অভিনয় করেছেন মানসী সিনহা। আর চন্দনের দাদার চরিত্রে অভিনয় করেছেন পীযূষ গাঙ্গুলি, আর বৌদির চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। এছাড়াও এখানে অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, কৌশিক সেন, কৌশিক রায়, এরা সব অভিনয় করেছেন। বেশ ভালো সিনেমাটা, খুবই মজার লেগেছে। বিশেষ করে ওই মানে পিসিমার যে কাণ্ড কারখানাগুলো, ভূত হয়ে বারবার আসছেন, ওই যে ধমকি দেওয়া ওকে, সেই সব জিনিসগুলো বেশ মজার লেগেছে। আর আবার পিসিমা মাঝে মাঝে বেশ গালাগালিও দেন, তো এগুলো মজার লেগেছে। কিন্তু পুরো গল্পটা যদি সেইভাবে দেখা যায়, গল্পটার মধ্যে কিন্তু একটা অন্তর্নিহিত দুঃখের ব্যাপারও রয়েছে। মানে ওই যে বাল বিধবাদেরকে যে সমাজে কিভাবে আগে রাখা হতো, সেই সব ঘটনাগুলো এখানে কিছু কিছু মানে বলা হয়েছে। যে শুধুমাত্র এই পিসিমা বইয়ের মধ্যে কিন্তু নাম হচ্ছে রসময়ী, কিন্তু সিনেমাতে তার নাম হয়েছে রাসমণি। সিনেমাতে রাসমণি কেন নাম দেওয়া হয়েছে সেটার কথা আমি একটু পরে আসছি। যাই হোক, এই পিসিমা কিন্তু শুধুমাত্র ওই মানে তার একটা গয়নার বাক্স, এবং সেই গয়নার বাক্সটা যথেষ্ট ভারী, মানে প্রচুর গয়না তার মধ্যে রয়েছে, এবং সেই জন্যই কিন্তু পিসিমা মানে এই পরিবারের কাছে কিছুটা সম্মান পেয়েছে। মানে সম্মান ঠিক না, মানে কিছুটা সবাই তাকে ভয় পেয়ে সমীহ করে চলতো শুধুমাত্র এই গয়নার বাক্সটার জন্য। মানে এটাও যে একটা মানে কি বলবো, সমাজের একটা খারাপ দিককেই মানে চিহ্নিত করে, যে বাল বিধবাদেরকে খুব খারাপ অবস্থাতেই সমাজে একসময় রাখা হতো। আচ্ছা, এবার এই রাসমণির কথা যেটা বললাম, যে পিসিমার নাম বইতে রসময়ী, কিন্তু সিনেমাতে তার নাম দেওয়া হয়েছে রাসমণি। এই গল্পটা পড়ার পর যদি আপনি সিনেমাটা দেখতে যান, তাহলে কিন্তু আপনার মনে হবে
যে গল্পের সাথে সিনেমার অনেক জায়গাতে মিল পাচ্ছেন না। মানে মূল গল্পটা একই আছে, কিন্তু শেষের দিকে গিয়ে বা কিছু কিছু জায়গায় বেশ একটু অন্যরকম মনে হবে, যে বিশেষ করে ওই বসনের যে জায়গাটা, যখন বসন বড় হবে তার যে জায়গাগুলো, সেগুলো কিন্তু অনেকটাই অমিল পাবেন। তার কারণ হচ্ছে যে এরকম গল্পে দেখা যাচ্ছে যে যখন বসনের জন্ম হলো তারপর থেকে কিন্তু পিসিমার ভূতকে আর দেখা যেত না, কারণ সবাই ধরে নিয়েছিল যে সেই পিসিমাই কিন্তু ওই বসন হয়ে ছোট বাচ্চাটা হয়ে কিন্তু ফিরে এসেছে, সেজন্য সেই পিসিমাকে কিন্তু আর দেখা যেত না। কিন্তু সিনেমাতে আমরা দেখতে পাই যে বসন জন্মানোর পরও কিন্তু পিসিমা আসছেন, ওই বসনের সাথে কিন্তু পিসিমার আবার খুব ভাব হয়ে যাচ্ছে। বসন বসন বারবার বলছি, গল্পে কিন্তু ওর নাম বসন, কিন্তু সিনেমাতে ওর নাম দেওয়া হয়েছে চৈতালি। সেই চৈতালি কিন্তু একটু টম বয় টাইপের। পিসিমা গয়না পরতে ভীষণ ভালোবাসতেন, কিন্তু উনি বাল বিধবা ছিলেন বলে উনি গয়না পরতে পারেননি, এটা ওনার একটা দুঃখ ছিল। কিন্তু এই চৈতালি কিন্তু আবার গয়না পরতে মোটেই ভালোবাসে না, সে হচ্ছে একটু টম বয় টাইপের। সে স্কুটি চালিয়ে কলেজে যায়, ঘুরে বেড়ায়, একটু মানে গয়না একদমই পরতে ভালোবাসে না। এইখানে যে সমস্ত অমিলগুলো রয়েছে তার একটা কারণ হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আরও একটা ছোট গল্প আছে, গল্পটার নাম হচ্ছে রাসমণির সোনাদানা। রাসমণির সোনাদানা এই গল্পটা পড়লে বোঝা যায় যে এই গয়নার বাক্সরই মানে আর একটা ভার্সন হচ্ছে ওই রাসমণির সোনাদানা, কারণ ওখানেও কিন্তু এই ধরনেরই একটা গল্প রয়েছে। একটা মেয়ে, সেই মেয়েটার নাম ওখানে রাখা হয়েছে রাঙা, মানে বসন্ত রাঙা, মানে বসন্ত রাঙা হচ্ছে তার মানে পুরো নাম, তাকে রাঙা বলে সবাই ডাকতো। সেইখানেও কিন্তু ওই একই ধরনের ঘটনা, সেই মানে পিসি ঠাকুমার মতো তাকে দেখতে, পিসি ঠাকুমা যে ঘরে থাকতো সেই ঘরেই সেই রাঙা থাকে, এবং সেই পিসি ঠাকুমা এসে মাঝে মাঝে তাকে দেখা দেয়। সেই বাড়িতেও সেই একই রকম ঘটনা, তার মা মানে শাড়ির দোকান দিয়ে পুরো পরিবারটাকে দাঁড় করিয়েছে, মানে পুরো ঘটনাটাই মানে গয়নার বাক্সর সাথে রাসমণির সোনাদানা প্রায় একই গল্প বলা যেতে পারে, শুধু একটু আধটু চেঞ্জ করা হয়েছে। সেই জন্য এখানে রাসমণি মানে সিনেমাতে মানে ওই পিসি ঠাকুমার নাম দেওয়া হয়েছে কিন্তু রাসমণি। শেষের দিকটাতে গিয়ে কিন্তু ওই ছোট গল্পটা মানে রাসমণির সোনাদানা গল্পটার মতোই অনেকটা করা হয়েছে। মানে পিসিমা কিন্তু চেয়েছিলেন যে তার যে মানে গয়নাগুলো, সেই গয়নাগুলো তো তিনি আর পরতে পারবেন না, মানে তিনি তো প্রথমত বাল বিধবা ছিলেন, সেই গয়নাগুলো কোনোদিনই পরতে পারেননি। তারপরে মারা যাওয়ার পরও, ভূত হওয়ার পরও উনি গয়নার বাক্স কেন আগলে রাখছেন, কেন তিনি তার সোমলতার কাছে রেখে দিচ্ছেন, কেন সেখান থেকে গয়না ব্যবহার করতে দিচ্ছেন না, কিসের জন্য সেটা করছেন? সেটা হলে হয়তো মানে মনে হতে পারে যে পিসিমা কি আবার ফিরে আসবেন, ভূত হয়ে কি তিনি গয়না পরবেন? সেটা নয়, পিসিমা কিন্তু আসলে চাইছেন যে তার মানে এই গয়নাগুলো যেন একটা খুব ভালো কাজে লাগে। গয়নাগুলো মানে সোমলতা হোক বা অন্য যে কেউ হোক, তাদের তো গয়না রয়েছে, তাদেরকে দিলে তো তারা গয়নাটাকে এমনি গয়না হিসেবেই দেখবে, যেমন তেমনভাবে সেটাকে ইউজ করতে পারে, বা সেটাকে নিয়ে কেউ বিক্রি করে দিতে পারে, যা তাভাবে সেটাকে ইউজ করতে পারে। পিসিমা কিন্তু সেটা চাইছেন না, চাইছেন যে ওর গয়নাটা যেন কোনো একটা ভালো কাজে লাগে। সেই জন্য পরবর্তীকালে মানে আমরা দেখতে পাই যে সিনেমাতেও কিন্তু সেই ব্যাপারটা রয়েছে, এবং মানে রাসমণির সোনাদানা যে গল্পটা, সেই গল্পটার মধ্যে কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে দেখানো হয়েছে যে পিসিমার গয়নাগুলোকে কিন্তু একটা ভালো কাজে লাগানো হচ্ছে। চৈতালির পরিবারের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক তো রয়েইছে, কারণ তারা বাংলাদেশে ছিল, বাংলাদেশ বলা উচিত না কারণ তখন অবিভক্ত ভারত ছিল, পরবর্তীকালে বাংলাদেশ ভাগ হয়ে যায় এবং তাদের সমস্ত জমি জমা ওখানে চলে যায়, মানে তারপরে ওই ৭১-এর মুক্তিযুদ্ধ, এই সমস্ত জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। এবং এই ৭১-এর মুক্তিযুদ্ধর সময় তা মানে ওই পিসিমার যে গয়নাগুলো, সেই গয়নাগুলো কাজে লাগানো হয়, সেই গয়নাগুলো দিয়ে তাদের মানে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করা হয়, এরকম একটা ঘটনা দেখানো হয়েছে। তো ওই মানে কি বলবো, গয়নার বাক্স এবং রাসমণির সোনাদানা, এই দুটো গল্পকে মিক্স আপ করে কিন্তু গয়নার বাক্স সিনেমাটা করা হয়েছে। সিনেমাটার নাম গয়নার বাক্সই দেওয়া হয়েছে, এবং সিনেমাতে প্রত্যেকের অভিনয় ভীষণই ভালো, গল্পটাও ভালো। দুটো গল্পের মধ্যে এতটা মিল, মানে আমার কিন্তু এই ব্যাপারটা জানা ছিল না। আমি মানে এই বই গয়নার বাক্স এই বইটা পড়ার পর যখন সিনেমাটা দেখেছিলাম, তখন বেশ কিছু মানে আমার মানে
অন্যরকম লেগেছিল, এগুলো এইরকম ধরনের করা হয়েছে, একটু অন্যরকম লাগছিল। আমি ভেবেছিলাম পরিচালক হয়তো নিজের মতো করে চেঞ্জ করে নিয়েছেন, কিন্তু পরবর্তীকালে যখন আমি এই বইটার কথা আপনাদেরকে বলবো বলে সিনেমাটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, উইকিপিডিয়ার মধ্যেই কিন্তু এগুলো দেয়া আছে, মানে গয়নার বাক্স এবং রাসমণির সোনাদানা, এই দুটো গল্পের কথাই কিন্তু ওখানে দেয়া আছে। এবং তারপরে আমি রাসমণির সোনাদানা এই গল্পটা পড়ে দেখি, এবং পড়ার পর আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা ঠিকই একদম, যে দুটো গল্পকে মিক্স আপ করেই কিন্তু এই সিনেমাটা করা হয়েছে। সেজন্য এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখে নিন। সিনেমাটা ভীষণ ভালো, ভীষণ মজার লাগবে, এবং মানে বেশ ভালো আর কি সিনেমা। যদিও তার মধ্যে একটা দুঃখের ব্যাপার তো রয়েইছে, আরও বেশ কয়েকটা ঘটনা রয়েছে, সেগুলো সব আমি এখানে বলছি না। ওই কৌশিক রায় যেটা বললাম, সেই কৌশিক রায়ের একটা ঘটনা রয়েছে, আরও অনেক কিছু বেশ ব্যাপার আছে, কৌশিক সেনেরও একটা ঘটনা রয়েছে, আমি সব কিছু আর বলছি না এখানে। তো সেই সব ঘটনাগুলো আছে, কিছু কিছু দুঃখের জিনিসও এখানে রয়েছে, কিন্তু তাও পুরো সিনেমাটা বেশ ভালো লাগবে, মজার লাগবে, খুব ভালো একটা সিনেমাটা আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আর এই গয়নার বাক্স এই গল্পটা কিন্তু পড়ে নেবেন, আর পারলে রাসমণির সোনাদানা এটাও পড়ে নেবেন। দুটোর মধ্যে মানে প্রচুর মিল পাবেন, দেখলেই মানে আপনারা বুঝতে পারবেন যে একটা গল্পকেই মানে দুটো গল্পে ভাগ করে দেওয়া হয়েছে আর কি। তো এই ছিল আজকের দুটো সিনেমার কথা। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই সিরিজটা কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।